চ্যাপ্টারটার নাম হচ্ছে লস অফ মোশন। তো ওয়ান্স অ্যাগেন আমরা ঠিক ক্লাস 9-এ যেভাবে আমরা গুটি গুটি পায়ে হেঁটে এসেছিলাম, ক্লাস 11-এও ঠিক ওভাবে আসছি, খালি একটু 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 বেশি বেশি করে জিনিসপত্রগুলো আছে যেগুলো তোরা ক্লাস 9-এ ম্যাথমেটিক্যাল রিগারটা খুব কম ছিল, সেটা তোরা একটু ম্যাথমেটিক্যালি ইয়ে দিয়ে পড়ছিস, একটু ম্যাথমেটিক্স একটু বেশি লাগিয়ে পড়ছিস। তো এতক্ষণ যে আমরা চ্যাপ্টার গুলো পড়লাম, মোশন বল, মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন, এগুলো কিন্তু খালি মোশন নিয়ে ডিল করে। খালি মোশন নিয়ে ডিল করার মানে কি? মানে এই চ্যাপ্টার গুলো এটাতে কেয়ার করে না যে মোশনটা কার জন্য হচ্ছে। বুঝতে পারছিস? একটা গাড়ি যাচ্ছে, আমি এটুকু জানি যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে বা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যাচ্ছে, বা একটা প্রজেক্টাইল মোশন তৈরি হচ্ছে, বা একটা ইউনিফর্ম সার্কুলার মোশনে যাচ্ছে, দ্যাটস ইট, নাথিং এলস ম্যাটার্স, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু এই চ্যাপ্টারে আমরা স্পেসিফিক্যালি দেখবো যে ওই ফ্যাক্টরটা কি, ওই জিনিসটা কি যার জন্য মোশন তৈরি হয়। মোশন যার জন্য তৈরি হয়, যে ফান্ডামেন্টাল বেসিসটা, সেইটা কি, এটাই আমাদের এই চ্যাপ্টারের মেইন ক্রাক্স, মেইন টার্গেট। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে আমাকে কেউ বলতে পারবি যে মোশন যে সৃষ্টি করে, সেই মোশনের একদম মানে ক্রাক্স জিনিসটা কি? কি এমন জিনিস আছে যেটা মোশন সৃষ্টি করে? ফোর্স, কমন সেন্স। ফোর্স একটা অবজেক্টের উপরে কাজ করে, যে কোনো রকমের ফোর্স, উই আর নট কনসার্নড রাইট নাও, বাট ফোর্স একটা অবজেক্টের উপরে কাজ করে এবং ওই অবজেক্টটাতে একটা মোশন সৃষ্টি হয়। যদি ফোর্স না কাজ করতো তাহলে ইউ উড হ্যাভ নো কোয়েশ্চেন, মানে কোনো রকমের কোনো ইয়েই হতো না মোশনের ব্যাপারে। তো ফোর্স ছাড়া মোশন একদম অসম্ভব। যদি আমি আরেকটু স্পেসিফিক ভাষায় বলি, এটা একটা এক্সটার্নাল ফোর্স যার জন্য মোশন হয়। বোঝা গেছে? এক্সটার্নাল ফোর্স মানে এমন একটা ফোর্স যেটা একটা অবজেক্টের উপরে বাইরে থেকে অ্যাপ্লাই করা হয়, এক্সটার্নাল ফোর্স। একটা অবজেক্টের ভেতরে অনেক রকমের ফোর্স কাজ করে, কিন্তু সেগুলোর জন্য কখনো কিন্তু মোশন সম্ভব না, সেগুলোকে আমরা বলি ইন্টারনাল ফোর্স। অনেক ধরনের মোশন কাজ করে। ধর আমাদেরই উপরে দেখে নে না, আমাদের ভেতরে কত কিছু, কত ফর্মের আমাদের মোশন কাজ করছে, ব্লাড ওপর নিচে ফ্লো করছে, হ্যাঁ, আরো কত রকমের মেকানিজম ঘটছে যেগুলো ইন্টারনাল ফোর্স তৈরি করছে, কিন্তু সেগুলোর জন্য কিন্তু মোশন সম্ভব না। মোশন যদি একটা অবজেক্টের এক্সিবিট করতে হয় তাহলে সেটা বাইরে থেকেই ফোর্স লাগবে, তাহলে সে অবজেক্টের উপরে বাইরে থেকে ফোর্স দরকার। আচ্ছা, হ্যাঁ, এবার আমাদের কিছু কিছু ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আছে। এই যে চ্যাপ্টারটা আমরা পড়বো, এটা কিন্তু আমরা ঐতিহাসিক যুগে মোটামুটি ফিরে যাচ্ছি, সেই নিউটন গ্যালিলিওর সময়। তো এবার আগে এরকম মানা হতো, আগে এরকম কি মানা হতো যে তো যে একটা ফোর্স আছে, একটা ফোর্স সবসময় একটা অবজেক্টকে কনস্ট্যান্ট মোশনে রাখার জন্য দরকার। বা আরেকটা নোশন ছিল যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের ডাজ নট ম্যাটার হোয়াট, ওর ফাইনাল স্টেট ছিল হচ্ছে রেস্ট। বুঝতে পেরেছিস? এটা আগে একটা নোশন ছিল, এটা অ্যারিস্টটলিয়ান নোশন। তো অ্যারিস্টটলের যুগ থেকে আইডিয়াটা চলে আসছে, এবং এই জিনিসটা এত অবভিয়াস যে মোস্টলি এটাকে ফর গ্র্যান্টেডই নিয়ে নেওয়া হয়েছে, মানে এটার উপরে কেউ কোয়েশ্চেনও করেনি 1000 বছর ধরে, যে সবকিছু তোর স্টপ হয়ে যায়, মানে সবকিছু তোর রেস্টে চলে আসে সবকিছু। কিন্তু এইখানে অ্যারিস্টটলের একটা বড় ফ্যালাসি আছে। অ্যারিস্টটল ভেবেছিল যে একটা অবজেক্টকে মোশনে রাখতে হলে তোর কনস্ট্যান্টলি ফোর্স অ্যাপ্লাই করে যেতে হয়। বাট এই জায়গাটা ছিল হচ্ছে অ্যারিস্টটলের মেইন ফ্যালাসি। অ্যারিস্টটল এটা বুঝতে ভুল করেছিল, যেটা এসে তারপরে গ্যালিলিও শুধরে দেয়। গ্যালিলিওর আর্গুমেন্ট কি? গ্যালিলিওর আর্গুমেন্টটাই হচ্ছে নিউটনের যে লস গুলো আছে তিনখানা, তোরা জানিস,
সেটার সূত্রপাত, সেটাই আমরা এখানে হালকা করে পড়ব। সো বেসিক্যালি তোর অ্যারিস্টটলের যে লজিক ছিল, বাই অবজারভেশন সমস্ত অবজেক্টই রেস্টে আসছে। কিন্তু তো গ্যালিলিও জিনিসটাকে লক্ষ্য করলো। গ্যালিলিও একটা খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট ডিভাইস করেছিল, খুব সুন্দর। আমি জানি না তোরা পড়েছিস কিনা এটা, এই এক্সপেরিমেন্টের ব্যাপারে আর কি। যে কোনো সায়েন্স স্টুডেন্টের একটা ধারণা থাকা উচিত এই এক্সপেরিমেন্টের ব্যাপারে, ঠিক আছে? এটা আমি কি রাখলাম দেখেছিস, দুটো ওয়েজ রাখলাম। দুটো ওয়েজ এমন যাদের হাইটটা সেম। স্ল্যান্টিং এটার একটু বেশি, এটার একটু কম, ডাজ নট ম্যাটার। তো গ্যালিলিও কি দেখলো, একটা অদ্ভুত একটা এক্সপেরিমেন্ট করলো। এই এক্সপেরিমেন্ট গুলো না একদম মানে ইতিহাসের পাতায় লেখা আছে, এগুলো এত সিগনিফিকেন্ট। একটা বল অলমোস্ট নেগলিজেবল ফ্রিকশন রোল করে দিল। এই বলটা গিয়ে এইখানটাতে এসে থামলো। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তারপরে কি করা হলো, গ্যালিলিও এটাকে আরেকটু স্ল্যান্ট করলো। এই অ্যাপারেটাসটাকে আরেকটু স্ল্যান্ট করায় কি হলো, এই অ্যাপারেটাসটাকে আরেকটু স্ল্যান্ট করায় যখন ও বলটা ছাড়লো, এখান থেকে যখন ও বলটা ছাড়লো, তখনও কি দেখলো, বলটা উঠে এইখান অব্দি যাচ্ছে। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে, তুই এটা যতই স্ল্যান্ট করতে থাকিস না কেন, বলটা সবসময় হাইটটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বাই হুক অর ক্রুক এই বলটা সবসময় হাইটটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তুই যত স্লোপটা কমিয়ে দিবি, যত তুই এই যে স্ল্যান্ট যেটা আছে, এই স্ল্যান্টিংটা, এই অ্যাঙ্গেলটা তুই যত কম করবি, তত কিন্তু বলটা দূরে যাবে হাইটটাতে পৌঁছানোর জন্য। তো ঠিক এই সেম অ্যানালজি দিয়ে গ্যালিলিওর বক্তব্য হচ্ছে, কারণ এই অ্যানালজিটা খুব এভিডেন্ট ছিল। এই অ্যানালজি দিয়ে গ্যালিলিওর বক্তব্যটা কি ছিল, কিছুটা এরকম। গ্যালিলিও বলছে যে যদি এরকম হয়, সবসময় হাইট রিচ করার চেষ্টা করতে থাকে একটা অবজেক্ট, তো আমি যদি এইখান থেকে একটা অবজেক্টকে রোল করি, মানে বেসিক্যালি তার ভাষাটা হচ্ছে, আমি যদি এইখান থেকে একটা অবজেক্টকে এনার্জি দিয়ে দিই, কিছু একটা ভেলোসিটি দিয়ে দিই, তাহলে কনস্ট্যান্টলি চলতে থাকবে। কারণ এটা তো তোর একটা প্লেন, ও কনস্ট্যান্টলি চলতে থাকবে, সবসময় হাইটটাকে রিচ করতে যাবে। ভাষাটা বুঝতে পেরেছিস? আরে তো ওটাই তো চলতেই থাকবে। এটাই তো নিউটনের ফার্স্ট ল অফ মোশন, যেটাকে আমরা বলি ইনার্শিয়া। এই অবজারভেশনটা থেকেই নিউটনের যে ফার্স্ট ল, সেটা ডিডিউস করা হয়। এটা যদি মোশনে থাকে, আর যদি কোনো রকমের এক্সটার্নাল ফোর্স না থাকে, তো এটা মোশনেই থাকবে, চলতেই থাকবে, কোনোদিন থামবে না। ইনফ্যাক্ট যেটা স্পেসে হয়, স্পেসে কি হয়, ধর আমাদের কাছে একটা মার্স অরবিটার আছে, ধর আমাদের পৃথিবী থেকে বেরোলো মার্সের দিকে, ঠিক আছে? এখান থেকে যে বেরোলো অরবিটারটা, একবার যখন এই পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে বেরিয়ে গেল, তারপরেও মাসের পর মাস, 6-7 মাস ও পুরো নিজের বন্ধ করে রাখে, নিজের থ্রাস্ট বন্ধ করে রাখে, চলতেই থাকে, সেম ভেলোসিটিতে চলতে থাকে। কারণ তো স্পেসে ফ্রিকশন প্রোভাইড করার কেউ নেই, আর স্পেসে যেহেতু ফ্রিকশন প্রোভাইড করার কেউ নেই, তাই এখানে অফকোর্স ল অফ ইনার্শিয়া পুরো ফান্ডামেন্টালি খাটে। যে ভেলোসিটি নিয়ে স্টার্ট হয়েছে, সেই ভেলোসিটি নিয়ে চলতেই থাকে, থামার কোনো প্রশ্নই নেই। বোঝা গেছে ব্যাপারটা? গ্যালিলিওর স্টেটমেন্ট এক্স্যাক্টলি এটা ছিল। সেইখান থেকেই কিন্তু ফ্রিকশনের সূত্রপাত, ফ্রিকশনের আইডিয়াটা। অ্যারিস্টটলের যেটা ফ্যালাসি ছিল, অ্যারিস্টটল ফ্রিকশনের কথা কিন্তু চিন্তা করেনি যে ফ্রিকশন বলেও কিছু একটা আছে। কিন্তু গ্যালিলিও দেখলো যে আমি যদি, এটা তো ভীষণ সিম্পল, আমি যদি বালির মধ্যে একটা বলকে গড়াই, আর যদি আমি একটা পুরো গ্লাস, মানে একটা তোর বরফের স্ল্যাবের উপরে আমি একটা বলকে গড়াই, সেম ভেলোসিটি দিয়ে, একটা খুব তাড়াতাড়ি থামবে, আরেকটা অনেক দূরে গিয়ে থামবে। তো বেসিক্যালি কি এমন জিনিসটা যেটা একটা অবজেক্টকে থামাচ্ছে, তখন ওই যে ফ্রিকশন ফোর্স যে আছে, এই ফ্রিকশন ফোর্সের কনসেপ্টটা কিন্তু আবিষ্কার করে। বোঝা গেছে ব্যাপারটা? গল্পটা বুঝতে পেরেছিস?
তো এই যে ফেমাস এক্সপেরিমেন্টটা, এইখান থেকে অ্যারিস্টটল একটা অসাধারণ ইনসাইটে আসলো। সেটা কি, যে যে কোনো একটা অবজেক্ট তোর যদি মোশনে থাকে তাহলে মোশনেই থাকতে চায়, আর যদি রেস্টে থাকে তাহলে রেস্টেই থাকতে চায়। তার মানে স্টেট চেঞ্জ করতে একটা অবজেক্টের রেজিস্ট্যান্স মানে ফেস করতে হয়, একটা রেজিস্ট্যান্স লাগে অবজেক্টের স্টেট চেঞ্জ করতে। এই যে প্রপার্টিটা যেটা স্টেট চেঞ্জকে রেজিস্ট করে, মোশনে থাকলে মোশনেই থাকতে চায়, রেস্টে থাকলে রেস্টেই থাকতে চায়, যে কোনো রকমের চেঞ্জ ইন স্টেটকে রেজিস্ট করে, এই প্রপার্টিটাকে কি বলে? এই প্রপার্টিটাকে ইনার্শিয়া বলে। তোরা যেটা পড়ে এসেছিস, জেনেসিসটা ইনার্শিয়ার যে আইডিয়ার জেনেসিসটা কিন্তু এখান থেকে, ইনার্শিয়ার আইডিয়ার কিন্তু শুরুয়াতটা এখান থেকে। বোঝা গেছে? তো এইবার হচ্ছে আমরা আসি নিউটন এসব এক্সপেরিমেন্ট থেকে যা কনক্লুসিভ এভিডেন্স ড্র করেছিলেন, সেটা হচ্ছে নিউটনের ফার্স্ট লতে লিপিবদ্ধ। আমরা বলি নিউটনস ফার্স্ট ল, নিউটন সেকেন্ড ল, নিউটনস থার্ড ল, কিন্তু যে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে যে ওনার লেখা ছিল না, তিনি এগুলোকে ন্যাচারাল লস বলতেন। তিনি কখনো নিউটনস ফার্স্ট ল, নিউটন সেকেন্ড ল বলেনি, এটা মনে রাখবি। নিউটন বাই নেচার ভীষণ হাম্বল একজন লোক ছিলেন, ভীষণ হাম্বল। মানে তার মতো কি বলবো, মানে যেমন অরিজিৎ সিং, যেমন মানে অরিজিৎ সিং যেমন হি ইজ দ্য পিক অফ হিউমিলিটি। মানে হিউমিলিটি কাকে বলে, কিছু যদি এক্সাম্পল থাকে পাবলিক ফিগার, তার মধ্যে আমি তো অরিজিৎ সিং কে অ্যাজ ওয়ান অফ দেম দেখি। লোকটা ইন্ডিয়ার সবচেয়ে টপ সিঙ্গার, আজকে কি না লাইফ আপনাতে পারতো, পয়সার কোনো কমি নেই, কিন্তু সে আজকে ফিল্ম ফেয়ারে আসে বা তোর কোন রকমের সেরেমনিতে আসে, প্রাইজ সেরেমনিতে একটা পাতি পাঞ্জাবি পায়জামা চপ্পল পরে, এখনো কোন রকমের বিশাল ফ্যান্সি বাড়ি গাড়ি নাই, একটা স্কুটি চালায়, এইরকম ডাউন টু আর্থ। তো ঠিক নিউটন ওরকমই ছিল, নিউটনও ভীষণ ডাউন টু আর্থ একটা লোক ছিল। ইনফ্যাক্ট যদি কেউ ডাউন টু আর্থ না থাকে তাহলে এসব ব্রেক থ্রু করা যায় না রে। যদি ভীষণ ডাউন টু আর্থ কেউ না থাকে, যদি ভীষণ ভাবে লোভ লিপসা থাকে বড় গাড়ি বড় বাড়ির, তাহলে এসব কাজকর্ম করা যায় না, সিম্পলি মাথাতেই আসবে না তো এগুলো। তো নিউটনের ক্যারেক্টারই যেমন ছিল, কখনো বদারই করেনি এটা আমার হিসাবে আমি স্ট্যাম্প মারবো এরকম কিচ্ছু নেই। ও জাস্ট যা যা রেজাল্ট আছে, হিউজ অ্যামাউন্ট অফ এক্সপেরিমেন্টস এন্ড ডিসকভারিজ, ওগুলোকে বসে একটা বইতে ঠুসি দিছে। তো নিউটনের ফার্স্ট ল কি বলে, এটা খুব ইম্পর্টেন্ট। নিউটনের ফার্স্ট ল বলে এভরি অবজেক্ট বা বডি কন্টিনিউস, আমরা বডি টার্মটা ইউজ করব, দিস ইজ ভেরি মোর অ্যাপ্রোপ্রিয়েট, continues to be in its state of rest or of uniform motion in a straight line unless compelled by an external force to act otherwise. না, এই ভাষাটা আছে unless compelled by an external force, যতক্ষণ না কোন এক্সটার্নাল ফোর্সের উপরে কাজ করছে ততক্ষণ একটা বডি যে যার যেই স্টেটে আছে সেই স্টেটটাকেই মেনটেন করতে চায় না। কারণ আরে বাবা গোটা স্টেটমেন্টটা পর, every body continues to be in its state of rest or of uniform motion in a straight line unless compelled by an external force to act otherwise. এটা বোঝাই যাচ্ছে ভেরি ক্লিয়ার, যদি কোনো এক্সটার্নাল ফোর্স থাকে যেমন ফ্রিকশন, তাহলে এরকম নিজের স্টেটে কন্টিনিউ করতে পারবে না, তাই নয় কি? এটা তো এখান থেকেই আমি ইনফার করছি, এর জন্য স্টেটমেন্টটা পুরোটা এভাবে লেখা। তো একটা অবজেক্টের উপরে যদি কোনো রকমের কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, তাহলে তুই যদি ওটাকে রেস্টে রাখিস তাহলে চুপচাপ বসে থাকবে রেস্টে,
এবং যদি তুই ওকে মোশনে রাখিস তাহলে মোশনে চলতেই থাকবে। আর এই যে স্টেটটা যে আছে, স্টেটটা যে চেঞ্জ করবি তুই, এই স্টেটটা চেঞ্জ করতে তোর একটা এক্সটার্নাল ফোর্স লাগবে, মানে এই স্টেটটাকে চেঞ্জ করতে রেজিস্ট করে। তো যেহেতু এই স্টেটটাকে চেঞ্জ করতে রেজিস্ট করে একটা অবজেক্ট, এই যে প্রপার্টিটা, এটাকে এর জন্য ইনার্শিয়া বলা হয়। ঠিক আছে, ইনার্শিয়া নামটা তোরা শুনে এসেছিস। ইনার্শিয়া এটা কি? টেন্ডেন্সি টু রেজিস্ট চেঞ্জ ইন মোশন। এইখান থেকে কিন্তু আসলে মাসের কনসেপ্টটা আসে। মাসের কনসেপ্টটা কিন্তু ইনার্শিয়ার সাথে ভীষণ ইন্টিমেটলি রিলেটেড। একটা অবজেক্টের মাস যত বেশি, ওর তত বেশি ইনার্শিয়া। একটা অবজেক্টের মাস যত বেশি, সে তত বেশি চেঞ্জকে রেজিস্ট করবে। ভেবে দেখ না, একটা ঘোড়ার গাড়িকে থামানো, একটা ট্রেনকে থামানো সেম স্পিড দিয়ে যে আসছে, কোনটা অনেক বেশি খাটনি? অফকোর্স ট্রেনটাকে থামানো না। দিস ইজ ফান্ডামেন্টালি বিকজ অফ ইনার্শিয়া। কারণ তোর সব সময়, যেহেতু যে কোনো একটা বডি নিজের স্টেটেই কন্টিনিউ করতে চায় যতক্ষণ না কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করছে, নিজের যে স্টেট অফ মোশন আছে সেটাতেই যেহেতু একটা বডি কন্টিনিউ থাকতে চায়, তার জন্য ওর যে স্টেট যে চেঞ্জ আমি যদি করতে চাই, ওর যে স্টেট আছে, ধর মোশনে আছে বা রেস্টে আছে, দুটোই হোয়াট এভার, আমি যদি স্টেটটাকে চেঞ্জ করতে যাই তাহলে আমাকে ফোর্স লাগাতে হবে। মানে আমাকে, ও রেজিস্ট করছে, আমাকে কিছুতে ফোর্স কেন করতে হয়? কারণ কেউ রেজিস্ট করছে। তো বডিটা রেজিস্ট করছে নিজের চেঞ্জ ইন মোশন, চেঞ্জ ইন স্টেটটাকে রেজিস্ট করছে বডিটা। এর জন্যই এটাকে বলা হয় ইনার্শিয়া। বোঝা গেছে ব্যাপারটা? তো এটা সবসময় মনে রাখবি, ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন, ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন, এই স্টেটমেন্টটা মাথায় ঢুকিয়ে রাখবি। ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন, ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন মানে তোর কনস্ট্যান্ট ভেলোসিটিতে একটাই লাইন বরাবর মোশন হতে থাকে। আচ্ছা, তো ইনার্শিয়ার এরকম অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে, সবসময় প্রায় দেখিস। প্রচুর এক্সপেরিমেন্টস আছে যেগুলো ইনার্শিয়াকে ডেমনস্ট্রেট করে। ওগুলো ক্লাস 9 থেকে পড়ে এসেছিস, তাই আমি আর খুব বেশি যাচ্ছি না ওগুলোতে। বুঝতে পারছিস না? তোর কোশ্চেনটাকে আরো একটু স্পেসিফিক বানা। মানে একটা অবজেক্ট স্পেসিফিক ভেলোসিটিতে যাচ্ছে, কোথায়? স্ট্রেট লাইনে না একটা স্লোপে? স্ট্রেট লাইনে। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে হরিজন্টাল, যেখানে গ্র্যাভিটি নিচে কাজ করছে। আচ্ছা, আর ওটার মধ্যে কোনো অন্য কোনো ফোর্স অ্যাক্ট করছে না, শুধু গ্র্যাভিটি। আচ্ছা, তো তাহলে কি ওটা একদম একদম থাকবে, একদম থাকবে। কেন কেন থাকবে একদম মোশনে? কারণ এটা একটা স্ট্রেট লাইন আছে আর এইখানে গ্র্যাভিটি অ্যাক্ট করছে, কিন্তু এটা নিচে যাচ্ছে না। কেন? কারণ সারফেস থেকেও একটা এক্স্যাক্টলি ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স, যেটাকে নরমাল বলে, ওটা কাজ করছে। বুঝতে পারছিস? তো যেহেতু যতটা এর ওয়েট ততটাই নরমাল এর উপরে কাজ করছে, তো এর উপরে নেট ফোর্স আলটিমেটলি জিরো হচ্ছে না? নেট ফোর্স জিরো হচ্ছে কিনা? এর উপরে কোনো নেট ফোর্স নেই। তো এর যা ভেলোসিটি আছে এই ভেলোসিটিতেই চলতে থাকবে, বাশর্তে গিভেন দ্যাট এটা হরিজন্টাল, গিভেন দ্যাট প্লেনটা পুরো হরিজন্টাল। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আচ্ছা, এরকম এই ইনার্শিয়ার অনেক রকমের এক্সাম্পলস আছে, ডে টু ডে লাইফে তোরা দেখে এসেছিস, নিজেরাও বার করতে পারিস। আচ্ছা, সবাই আমাকে এক একটা করে ইনার্শিয়ার এক্সাম্পল দে তো, এমন এমন সিচুয়েশন যেখানে তোরা ইনার্শিয়া লক্ষ্য করতে পারিস। একদম, একটা বাস যখন তোর ধর একটা স্পিডে ধর চলছিল, গুনগুন গুনগুন করে, হঠাৎ করে ব্রেক কষলো, তো সামনে তোরা ঝুঁকে পড়বি। কেন এরকম হয়? কারণ বাসের সাথে সাথে তোদেরও ভেলোসিটি একদম বাসের মতোই আছে। হঠাৎ করে বাসটা থামছে, কিন্তু তোদের যে ভেলোসিটিটা সেটা হঠাৎ করে চেঞ্জ হতে চায় না, তোদের স্টেট অফ মোশন চেঞ্জ হতে চাবে না। তাই না,
বাস যদি চলতে চলতে থামে তাহলে আমরা আগের দিকে যাই, বাস যদি হঠাৎ করে চলা শুরু করে তাহলে আমরা পেছনের দিকে যাই। কেন? ওয়ান্স এগেইন ইনার্শিয়াল লজিক। কি তো এটা এটা আমাদের কিছু করার নেই, এটা হচ্ছে আমরা ফিজিক্যাল লজ এর মধ্যে সীমাবদ্ধ, এটারই একটা এক্সাম্পল। তো আমরা যেহেতু রেস্টে আছি, বাসটা হঠাৎ করে মোশনে শুরু হচ্ছে, আমাদের পাটা হঠাৎ করে মোশনে চলে যাচ্ছে, কিন্তু আমাদের পুরো বডিটা তো রেস্টে ছিল, তাই ও একটু ঝাটকা খায় আর কি। যাকে আর কেউ কেউ কিছু এক্সাম্পলস বল, প্রিন্স বল। না, সেটা ঠিক ইনার্শিয়া না, সেটা অন্য একটা কনসেপ্টে চলে আসছে। ইনার্শিয়া মানে একটা অবজেক্ট নিজের স্টেটে চলতে থাকে যতক্ষণ না একটা এক্সটার্নাল ফোর্স লাগছে। নতুন নতুন এক্সাম্পল ভাব, নতুন নতুন ভাব, যেগুলো বইতে পড়ে এসেছিস তো তার মতো বলবি না, নতুন নতুন আশেপাশে দেখে ভাব না। ওই আবার ওই গাড়ির ব্রেকই হয়ে গেল, সাইকেলের ব্রেক, এখন কেউ বলবে ঠেলা গাড়ির ব্রেক। আহা, ওরকম না, আমি একটু আলাদা চাচ্ছি। এই যে বোতলটা, এই বোতলটা এখানে আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, চলন্ত বাস থেকে লাফ দিলে সবই বাস ট্রেন ঘুরে বেড়াচ্ছিস, তাও তাও চলবে। চলন্ত বাস থেকে যখন তুই লাফ দিস, ধর আমি আমার এক্সপেরিয়েন্স বলছি, আগে এটা দেখ, এই যে এটা আমি হাতে রেখে দিলে আমার হাতেই থাকবে, কেন? ইনার্শিয়ার জন্য। এর উপরে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তো এটার যে স্টেট চেঞ্জ, এই যে স্টেটে আছে সেটাতেই থাকবে। মোশন থেকে রেস্টে আসা সবসময় নট নেসেসারি, রেস্টেও একটা অবজেক্ট থাকতে পারে। এবার কি বলছিলিস? একটা বাস থেকে নামা। আমি এরকম করেছিলাম কলকাতায়, আমি লোকাল ট্রেনে খুব চলাফেরা করেছি। তো কলকাতার লোকাল ট্রেনগুলো প্রতিটা স্টেশনে হার্ডলি তোর 30 সেকেন্ড থামবে, ওর মধ্যে সবাইকে নামা ওঠা করে নিতে হয় আর কি। তো আমি কি করেছি, আমি খুব এক্সপেরিমেন্ট করতে পছন্দ করতাম। তো আমি সবসময় ট্রেন যখন এদিকে যাচ্ছে আস্তে 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 এদিকে যখন থামছে, ট্রেন থেকে নেমে একটু এদিকে দৌড়াতে হয়, বুঝতে পেরেছিস? দিস ইজ বিকজ অফ ইনার্শিয়া। কারণ তোর অলরেডি ভেলোসিটি কিন্তু এইদিকে আছে, তুই এই এই সাইডে জাম্প মেরে একটু দৌড়াচ্ছিস, কেন? যাতে তোর ইনার্শিয়াটা, তোর এফেক্টটাকে তুই ডমিনেট করে যেতে পারিস। বাট অন দি আদার হ্যান্ড, ট্রেন এদিকে যাচ্ছে, তুই যদি বিশাল বুদ্ধিমানি করে এইখানে লাফাস না, ধপাস করে পড়ে গিয়ে মাথাটা ফেটে যাবে। কেন? কারণ ট্রেন অলরেডি এদিকে যাচ্ছে, তোর ভেলোসিটি অলরেডি এদিকে আছে, তুই তার উল্টো দিকে আবার নামতে চাচ্ছিস, তুই ডিসব্যালেন্সে পড়ে তোর মাথাও ফেটে যেতে পারে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এগুলো হচ্ছে টুকটাক ইনার্শিয়ার গল্প গুজব, আর কিছু না। তাহলে ফার্স্ট ল অফ মোশনটা সবার ক্লিয়ার? এই যে লজ অফ মোশন আছে, আজকে যে লজ অফ মোশন গুলো তোরা পড়বি ফান্ডামেন্টালি, আজকে যে রকেট উড়ায়, একটা স্যাটেলাইটকে অরবিটে দেয়, একটা যে কোনো স্পেস শাটলকে মার্সে নিয়ে যায়, ফান্ডামেন্টালি কিন্তু সবকিছু এই লজ অফ মোশন, ফান্ডামেন্টাল স্কেলে যদি তুই দেখিস। এর জন্য এই লজ অফ মোশন যে চ্যাপ্টারটা আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফান্ডামেন্টালি। তো ফার্স্ট ল অফ মোশন তোরা দেখলি, ওটা হচ্ছে ল অফ ইনার্শিয়া। এবার আসছে আমাদের সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন, তো আমরা প্রথমে তো দেখলাম ইনার্শিয়ার গল্পগুজব, দেখলাম ইনার্শিয়ার সাথে মাস কেমন করে রিলেটেড সেটা দেখলাম। তো যদি কেউ বলে যে নিউটনের ফার্স্ট লর কনটেক্সটে মাসকে ডিফাইন করো, তাহলে কি বলবি? তাহলে পাতি এরকম বলবি যে মাস ইজ এ মেজার অফ ইনার্শিয়া, মাস ইজ এ মেজার অফ ইনার্শিয়া। এবার ইনার্শিয়া কে মাপার কিছু তো লাগবে না, যেমন আমি বলছি একটা হিট, একটা আমি কনসেপ্ট বার করলাম, হিট, এ বেশি হিট করছে, বেশি কম কম হিট করছে, এখানে হিট তো আমি ইন্ট্রোডিউস করলাম, কিন্তু হিটকে মাপার, হিটকে কোয়ান্টিফাই করার একটা কিছু লাগবে, এর জন্য আমরা টেম্পারেচারের কনসেপ্টটা বার করলাম। ঠিক হবে, ইনার্শিয়া যে টেন্ডেন্সিটা, সেটার একটা মাপ, সেটার একটা মেজার হচ্ছে মাস।
নিউটনের ফার্স্ট লর কনটেক্সটে এটা কিন্তু মনে রাখাটা খুব দরকার। এবার আসি নিউটনের সেকেন্ড ল অফ মোশনে, এটা কিভাবে ইম্পর্টেন্ট। তো আগের যে তোর লটা, সেটা যখন কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না একটা সিস্টেমের উপরে, তখন সিস্টেমটা কেমন করে বিহেভ করবে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে। কিন্তু সেকেন্ড লটা যখন একটা ফোর্স লাগবে তখন কি হবে সেটা নিয়ে আলোচনা করে। বুঝতে পেরেছিস? তাহলে বেসিক্যালি সবকটাই কেস কিন্তু এর মধ্যে কভার আপ হয়ে গেল। যখন কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, তখন আমি জানি যে আমি ল অফ ইনার্শিয়া দিয়ে জিনিসপত্র এক্সপ্লেন করতে পারবো। আর যখন ফোর্স লাগছে, এটা কিন্তু একদম মোস্ট জেনারেল কেস। এই ফোর্স লাগছেটাকে আমি জিরো করলেই আমি ফার্স্ট লতে পৌঁছে যেতে পারবো। তো যদি কোনো এক্সটার্নাল ফোর্স একটা অবজেক্টের উপরে লাগে, if there is any kind of external force যেটা একটা অবজেক্টের উপর লাগছে, তাহলে কেমন এফেক্ট হয় অবজেক্টটার, এটা আমরা করব এখন সেকেন্ড ল অফ মোশন। কিন্তু সেকেন্ড ল অফ মোশনটাকে রপ্ত করার আগে ভালো করে ইট ইজ ভেরি নেসেসারি কি আমরা একটা কনসেপ্টকে রপ্ত করি, যে কনসেপ্টটার নাম হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম কি? আরে কেউ বল মোমেন্টাম কি? মনে আছে মোমেন্টামের ভিডিওটা দেখিয়েছিলাম তোদের, কার্টুনটা? না, ওরকম চাপ নেই। এখন আমরা পাতি মোমেন্টাম ইজ ইকুয়াল টু এমভি নিয়ে খুশি থাকবো। কিন্তু আমাদের যে ডেফিনিশনটা, সেটাকে আমরা একটু আগে বোঝার চেষ্টা করব। বুঝতে পেরেছিস যে কেন ওই ডেফিনিশনটা আমাদের কাছে এক্সক্লুসিভলি আসছে? প্রথম কথা যে মোমেন্টামের যে কনসেপ্টটা না, এটা কোথায় ইম্পর্টেন্ট না, একটা ফোর্সের এফেক্টকে জাজ করার জন্য ইম্পর্টেন্ট। সেটা আমরা কেমন করে করব? ভেবে দেখ, কিছু কিছু এক্সাম্পলস তুই ভেবে দেখ ফোর্সের এফেক্টটা। তোর যদি একটা বল থাকে যেটা বেশি ভারী, একটা বল থাকে যেটা হালকা ভারী, তুই যদি এটাকে ফেলিস সেম হাইট থেকে, ধর একদম একটা হাইট পরে পৌঁছে যে ভারী বলটা, সেটা বেশি এফেক্ট করবে না নিচে এই হালকা বলটার থেকে? করবে কিনা? এটা তো সেম স্পিড হলো, যার মাস বেশি সে বেশি এফেক্ট করতে পারে। ঠিক ওরকম করে সাপোজ তোর কাছে একটা বুলেট আছে, বন্দুকের বুলেট। এই বন্দুকের বুলেট যদি ছুড়িস, ধর তুই বন্দুক থেকে ছুড়লি আর তুই তোর হাত দিয়ে ছুড়ে মারলি, তো অফকোর্স বন্দুক দিয়ে যে ছুড়লি সেটার এফেক্ট অনেক বেশি হবে না? কেন? কারণ এখানে মাস সেম, কিন্তু ভেলোসিটি হচ্ছে যেটা বন্দুক থেকে যে গুলিটা বাড়াচ্ছে সেটা অনেক বেশি। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ যে এফেক্টটা সেটাও কিন্তু বেশি। এই যে এফেক্ট যে তৈরি করে একটা ফোর্সের যে প্রপার্টিটা, সেটাকে আমরা বলি মোমেন্টাম। তো মোমেন্টামটাকে যদি ক্লিয়ারলি ডিফাইন করতে চাস, তাহলে আমরা মোমেন্টামকে মাস ইনটু ভেলোসিটি। ভেলোসিটিটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ভেলোসিটিটা যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, মাস জানিস একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে মোমেন্টামটা কি হবে? স্কেলার না ভেক্টর? ভেক্টর। মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এখন থেকে আমরা যে কোনো ফোর্সকে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ট্রিট করব, আর যত কোয়ান্টিটি আছে যেগুলো ভেক্টর, সেগুলোকে আমরা ভেক্টর হিসেবেই ট্রিট করব। কারণ আমাদের ডাইরেকশনটা জানা খুব ইম্পর্টেন্ট। এখন কিন্তু আমরা আর ওয়ান ডাইমেনশনে রেস্ট্রিক্টেড নেই, আমরা কিন্তু এখন একটা প্লেনে এসে গেছি। তো এর জন্য ডাইরেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ডাইরেকশনটা মেইনটেইন যেটা করে কোয়ান্টিটিটা, সেটার নাম হচ্ছে একটা ভেক্টর। তো যে মোমেন্টাম, সেটার এক্সপ্রেশন হচ্ছে এমভি। বাট শুধু মোমেন্টাম কি ক্ষতিকারক? মানে শুধু মোমেন্টাম কি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে? ধর স্পেসে একটা বিশাল একটা অ্যাস্টেরয়েড যাচ্ছে, ওটা কি কোনো এফেক্ট ক্রিয়েট করতে পারে? পারে কি এমনি? কিন্তু এফেক্টটা কখন ক্রিয়েট করবে অ্যাস্টেরয়েডটা? যখন কোনো কলিশন হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট এই ফ্যাক্টরটা নোট করা, যে এই যে মোমেন্টাম যে জিনিসটা আছে, সেটা নেসেসারিলি কোনো এফেক্ট ক্রিয়েট করে না অ্যাজ সাচ, বাট মোমেন্টামের যে চেঞ্জটা সেটা এফেক্ট ক্রিয়েট করে, তাই না? তাই তো? তো
মোমেন্টাম চেঞ্জ মানে কি একটা পার্টিকুলার ভ্যালু থেকে একটা পার্টিকুলার ভ্যালুতে আসা। যেমন তোর সাপোজ একটা বন্দুক আছে, বন্দুক থেকে আমাকে গুলি মারলো, তো আমার পেটে গিয়ে লাগলো, লেগে গুলিটা ভেতরে ঢুকে গেল। এবার এটাতে বেসিক্যালি কি হলো, মোমেন্টামটা চেঞ্জ হলো না, হলো কিনা? এবার একটা স্পিড থেকে একটা বন্দুক এর গুলি আমার কাছে আসছে একটা বুলেট প্রুফ জ্যাকেটের মধ্যে, এবার কিন্তু ওটা সেম এফেক্ট তৈরি করবে না। আরো ভালো এক্সাম্পল দিই, সবসময় বন্দুক গুলি না করে, এই যে যেমন অঙ্কিতা মনে হয় বলছিলিস বলের ব্যাপারটা, ধর একটা ক্রিকেটার আছে, এগুলো একদম তোতার মতো এক্সাম্পল বইয়ের, বাট ভীষণ পপুলার এক্সাম্পল। আচ্ছা, তো একটা ক্রিকেটার আছে, সে দেখবি বল কিন্তু কখনো এরকম টম এন্ড জেরির মতো করে ধরে না, হাত ফেটে যাবে, এইরকম করে সবসময় বলটাকে ধরে, এইরকম করে। আচ্ছা, এরকম করলেও মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, এরকম করলেও মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস, যদি হাতটা এরকম করে দিয়ে থাকে তাহলে হট করে বলটা লেগে ইনস্ট্যান্টেনিয়াসলি থেমে যাবে বলটা, মানে খুব কম সময়ের মধ্যে মোমেন্টাম চেঞ্জ হবে, লক্ষ্য করেছিস? কিন্তু হাতটাকে যদি এরকম করে না, এরকম করে যদি না, তাহলে স্পিডটাকে কম করতে হেল্প করছে, একটু বেশি সময় নিচ্ছে মোমেন্টামটাকে জিরো করতে, মোমেন্টামটা চেঞ্জ করতে, তাই না? তাই নয় কি? এরকম প্রচুর এক্সাম্পল আছে যেটা এই জিনিসটা বলে যে খালি যে মোমেন্টামের চেঞ্জটা, দ্যাট ইজ নট নেসেসারি, মানে দ্যাট ডাজ নট ডিটারমাইন দি এফেক্ট অফ ফোর্স। বল। বলছি পেছন দিকে হেলা কেন, স্পিডটা কমার জন্য? হ্যাঁ, অফ কোর্স, স্পিডটাকে আস্তে আস্তে কমানোর জন্য। ভেবে দেখ, এরকম করলে স্পিডটা একটু আস্তে আস্তে কমবে, একটু বেশি সময় নেবে। তোর নিশ্চয়ই এতগুলো এক্সাম্পল থেকে এতটুকু আইডিয়া তো পেয়ে গেছিস যে ফোর্স যে জিনিসটা আছে সেটা ডাইরেক্টলি ডিপেন্ড করছে কার উপরে? রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। মোমেন্টাম যত তাড়াতাড়ি চেঞ্জ হবে, ফোর্স তত বেশি। তো যে ফোর্সটা না একটা অবজেক্টের উপরে, সেটা প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। তো ফোর্সটা যেহেতু একটা ভেক্টর, ক্লাস 9 এ পড়ে এসেছিস, জাস্ট ভেক্টরের কনসেপ্টটা নতুন আমরা অ্যাড করছি। এটা প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, মানে চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম না, যদি একটা অ্যাভারেজ স্কেলে দেখিস। এবং এটাকে যদি তুই একদম ইনস্ট্যান্টেনিয়াস ভাবে দেখিস, সেটা সবচেয়ে অ্যাকিউরেট ডেসক্রিপশন, সেটা কি হবে? কে ডিপি ডিটি। এখানে কেটা 1 হয়ে যাচ্ছে, তো যে ফোর্স সেটা কি হয়? ডিপি ডিটি, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিপি হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, আর ডিটি হচ্ছে যতটা টাইম লাগছে অতটুকু মোমেন্টাম চেঞ্জ হতে। তো প্রতিটা মোমেন্টে আমি ফোর্স একটা অবজেক্টের উপরে পেয়ে যাব যদি আমি ওর মোমেন্টাম জানি। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পেরেছিস? তো এবার এখান থেকে ভেবে দেখ যে মোমেন্টামটা কি? মাস টাইমস ভেলোসিটি। তো এখানে যদি ফোর্স বলি তাহলে এটা ডি ডিটি অফ এমভি হবে না? যদি আমি একটা অবজেক্টের মাসকে কনস্ট্যান্ট ধরে নিই, তার মানে যদি আমি মানি যে একটা অবজেক্টের মাস চেঞ্জ হচ্ছে না, তাহলে মাসটাকে আমি বাইরে বের করে দিয়ে ডিভিডিটি বলতে পারি ফোর্সকে। আর আমাকে একটা জিনিস বল, ডিভিডিটি মানে কি? অ্যাক্সেলারেশন। ডিভিডিটি মানে রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, যেটাকে বলে অ্যাক্সেলারেশন। এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড লয়ের ম্যাথমেটিক্যাল প্রপার্টি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এখানে একটা ভীষণ ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন কি আছে? মাস ইজ কনস্ট্যান্ট। কেমন সিচুয়েশনে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল না এফ ইজ ইকুয়াল টু এম এ? এখানে মাস কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। যেমন একটা রকেট
লঞ্চ করছে, হাজার হাজার কেজি বার্ন করছে এক সেকেন্ডে, তখন এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল না, তখন আমাকে এটা কিন্তু আলাদাভাবে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, বাট আপাতত আমরা মাসটাকে কনস্ট্যান্টই ধরে নেব। তো এফ হচ্ছে এম এম। তো এটা বেসিক্যালি ডাইরেকশনাল বেসিসে আমি এটাকে বলছি এরকম করে, মানে যেই ডাইরেকশনে অ্যাক্সেলারেশন আছে একটা অবজেক্টের, সেই ডাইরেকশনেই ফোর্স অ্যাক্ট করছে, বা কনভার্সলি যেই ডাইরেকশনে ফোর্স অ্যাক্ট করছে একটা অবজেক্টের উপরে, সেই ডাইরেকশনেই অ্যাক্সেলারেশন আছে অবজেক্টের। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? তাহলে ঘুরে ফিরে দেখ, ঘুরে ফিরে তোর এখানে এটা থেকে আমি বলতে পারি না যে এক্স ডাইরেকশনে যা ফোর্স আছে সেটা এক্স ডাইরেকশনে যে অ্যাক্সেলারেশন আছে তার প্রপোর্শনাল এভাবে, ওয়াই ডাইরেকশনে যা ফোর্স আছে সেটা ওয়াই ডাইরেকশনে যে অ্যাক্সেলারেশন তার প্রপোর্শনাল, জেড ডাইরেকশনে যা ফোর্স আছে সেটা জেড ডাইরেকশনে যে অ্যাক্সেলারেশন তার প্রপোর্শনাল, বলতে পারি এরকম করে? পারি। একটা অবজেক্টের উপরে যেই ডাইরেকশনে ফোর্স লাগুক না কেন, আমরা কিন্তু ওটাকে এক্স আর ওয়াই কম্পোনেন্টে ব্রেক করে নিতে পারি। জেড আমাদের এখন ট্রিটমেন্টে বেশি লাগবে না, বাট স্টিল এই অ্যানালজিটা সবসময় এক্সটেন্ড করা যেতে পারে, অলওয়েজ থ্রু আউট। তো যদি আমি এমন বলি যে তোর কাছে একটা ফোর্স আছে, ফোর্সের ইউনিট কি হয়? এসআই ইউনিট। বল, একটা না মাথার মধ্যে মাথায় ফাটাবো মাথাটা। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, মাস হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন। কি করতেছিস প্রিন্স তুই? হ্যাঁ, তো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এই ইউনিটটাকে বলা হয় নিউটন। এটা আইজাক নিউটনের রেসপেক্টে আর কি রাখা হয়েছে। স্বাভাবিক ব্যাপার, যে লেভেলে যে স্তরে কাজও পড়ে গেছে ওই স্তরে এটা রাখা ভীষণ স্বাভাবিক। এখান থেকে আমরা কি কি কনক্লুশন পাই? প্রথমত তো অ্যাক্সেলারেশন যেই ডাইরেকশন আছে ওই ডাইরেকশনেই ফোর্স লাগছে, নাথিং এলস। দ্বিতীয় আমরা একটা কনক্লুশন এখান থেকে পাই, সাপোজ এই যে ফোর্সটা অন অ্যান অবজেক্ট, এটা কিন্তু নেট ফোর্স, এটা যদি একটা অবজেক্টের উপরে জিরো হয়ে যায় তাহলে অ্যাক্সেলারেশনটা জিরো হয়ে যাবে না? হবে তো? অ্যাক্সেলারেশন যদি জিরো হয়ে যায় তার মানে কি, সরি আমি কি বলছি, হাট, এখানে আমি দেখ মাসটাকে আমি কনস্ট্যান্ট মেনেছিলাম, ওটা আমার অ্যাসাম্পশন ছিল। ফোর্স যদি জিরো হয়ে যায় তাহলে ডিপি ডিটি জিরো হয়ে যাচ্ছে। এই যে আইডিয়াটা ফোর্সের ডিপি ডিটি, এটা সব সময় ভ্যালিড, সব সময়, ডাজ নট ম্যাটার হোয়াট। কিন্তু এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা একমাত্র সেই সিচুয়েশনই ভ্যালিড যেখানে মাসটা কনস্ট্যান্ট। বোঝা গেছে ব্যাপারটা? তো ডিপি ডিটি যদি জিরো হয় আমি বলতে পারি যে ডিপি ইজ ইকুয়াল টু জিরো। আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি ইনিশিয়াল মোমেন্টাম থেকে ফাইনাল মোমেন্টাম, তো আমি বলতে পারি যে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু জিরো। ডিপির ইন্টিগ্রেশন পি হয়ে যায়, আর পি এর লিমিট লেগেছে ফাইনাল থেকে ইনিশিয়াল অবধি, সেটাই হচ্ছে এটা। তার মানে ফাইনাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম ডাইরেকশন সমেত, এটাকে আমরা বলি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। বোঝা গেছে? তার মানে কি এক্সটার্নাল ফোর্স, ইয়েস অ্যাবসলিউটলি, একদম তাই। একমাত্র যখন একটা অবজেক্টের উপরে বা একটা সিস্টেমের উপরে 3, 4, 5, 6 হাজারটা অবজেক্ট থাকতে পারে, এই সিস্টেমের উপরে যখন নেট ফোর্স যখন জিরো, তখন এদের যে নেট ইনিশিয়াল মোমেন্টাম যে কোনো একটা ইনস্ট্যান্টে সেটা নেট ফাইনাল মোমেন্টামের বরাবর হবে, আর এটা কিন্তু ডাইরেকশন সমেত। ঠিক আছে? এই টাইপের প্রবলেম তোরা করেই এসেছিস, অনেক কিছুই করে এসেছিস এই টাইপের। তো এখানে একটা জিনিস খেয়াল রাখাটা খুব দরকার, যে আমরা যখন প্রবলেম সলভ করব তখন কিন্তু আমরা ইন্টারনাল ফোর্সকে কনসিডারেশনে নিব না। বোঝা গেছে? আমরা সবসময় কি নিয়ে কাজ করছি? এক্সটার্নাল ফোর্স একটা সিস্টেমের উপর, বিকজ ইন্টারনাল ফোর্স সব ক্যান্সেল হয়ে যায়। বল, ফোর্স যদি জিরো হয় তাহলে মাসও জিরো হবে, এটার কোনো মানে আছে?
মাস কোনোদিন চেঞ্জ হয়? কি হাবি যাবি বলছিস? হ্যাঁ, অ্যাক্সেলারেশন জিরো হয় অনলি ইন দ্যাট কেস যখন তুই একটাই অবজেক্ট নিয়ে কথা বলছিস, যার তোর মাস একটা কিছু নন জিরো ভ্যালু আছে, যার একটা মাস আছে, অ্যাক্সেলারেশন জিরো হয়। তো তাতে কি হয়েছে? আরে ওটা জাস্ট একটা অ্যাসপেক্ট। এফ ইজ ইকুয়াল টু এম এ তুই একমাত্র তখন মানছিস যখন মাসটা চেঞ্জ হচ্ছে না। এফ ইজ ইকুয়াল টু জিরো যদি তুই দিস, তাহলে এম এ ইজ ইকুয়াল টু জিরো হবে। তার মানে কি, তোর যে মাসটা আছে সেটা নন জিরো, তার মানে এ কে জিরো হতেই হবে। কোনো অ্যাক্সেলারেশন যদি একটা অবজেক্টের উপরে না থাকে, তাহলে এটা ভীষণ এভিডেন্ট না যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, বা রেস্টে থাকবে। আর এটাই তো তোর ফার্স্ট ল অফ মোশন না? এটাতে আমি একটু পরে আসতাম এই ডিসকাশনটাতে, বাট এনিওয়ে ডিসকাশনটা চলে আসলো। তো এই জিনিসটা বুঝতে পারছিস যে সেকেন্ড লটা নিউটনের, এটা একটা জেনারেলাইজেশন ফার্স্ট ল। সেকেন্ড লতে বলে এক্সটার্নাল ফোর্স লাগলে কি হবে, ফার্স্ট লতে বলে যে একটা এক্সটার্নাল ফোর্স যদি না লাগে সিস্টেমের উপরে তাহলে কি হবে। বুঝতে পেরেছিস? তো একটা সিস্টেমের উপরে এক্সটার্নাল ফোর্স লাগলে কি হবে, এক্সটার্নাল ফোর্সটাকে যদি আমি জিরো করে দিই তাহলে ফার্স্ট ল স্টেটমেন্টটা ফিরে পেতেই হতো না? হতো কি না? তো ওয়ান্স अगेन একটা পার্টিকুলার মোমেন্টে যে ফোর্সটা অ্যাক্ট করছে একটা অবজেক্টের উপরে যে ডাইরেকশনে, সেই ডাইরেকশনে ওই পার্টিকুলার মোমেন্টে অ্যাক্সেলারেশন হবে একটা অবজেক্টের। এটা কিন্তু কোনো পাস্ট রেপুটেশনের উপরে ডিপেন্ড করছে না, কোন রকমের পাস্ট রেপুটেশনের উপরে এটা কিন্তু ডিপেন্ড করছে না। পাস্টে কি ভেলোসিটি আছে, কি অ্যাক্সেলারেশন আছে, ডাজ নট ম্যাটার। এই মোমেন্টে যে ফোর্সের ডাইরেকশনটা, সেই ডাইরেকশনই অ্যাক্সেলারেশন এই মোমেন্টে হবে। বোঝা গেছে ব্যাপারটা? আজকে এতটুকু অবধি রাখছি মোশন চ্যাপ্টারটা। এটা প্রেটি বেসিক তোরা দেখছিস আপাতত।